ওয়েলকাম বন্ধুরা, আমি চলে এলাম তোমাদের সামনে। আমি বিগত ক্লাসে তোমাদের টেন্স নিয়ে আলোচনা করেছি। আমি সেদিনকে বলেছিলাম যে আমি একটা ক্লাসে টেন্স কমপ্লিট করব এবং তোমাদের প্রত্যেককে টেন্স শেখাবো। আশা করি তোমাদের টেন্সের ধারণাটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এবং আমি ওটা নোট ডাউন করে রাখতে বলেছিলাম, মাঝে মাঝে ওটা একবার করে চোখ বলে নেবে। এবার আমি একটা গুরুত্বপূর্ণ টপিকে যাব, যেটা তোমাদের কম্পিটিটিভ এক্সামে থাকে কোশ্চেন। আমি বিগত ক্লাসগুলোতে আগামী ক্লাসে সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে ন্যারেশন, ঠিক আছে? আমি ন্যারেশনটা টোটালি আজকের ক্লাসে আমি কমপ্লিট করবো। আশা করি প্রত্যেকে শিখতে পারবে। একটি মনোযোগ সহকারে দেখো ক্লাসটা। এই হচ্ছে ন্যারেশন। এই ন্যারেশনটাকে আমরা মূলত 5টা ভাগে ভাগ করেছি। এক হচ্ছে অ্যাসারেটিভ, দুই হচ্ছে ইন্টারোগেটিভ, তিন হচ্ছে ইম্পারেটিভ, চার হচ্ছে অপটেটিভ, পাঁচ হচ্ছে এক্সক্লেমেটরি। এই হচ্ছে 5টা অংশ প্রথমে। তাহলে ন্যারেশনকে আমরা কটা ভাগে ভাগ করেছি? আমার সঙ্গে একবার করে মিলিয়ে না। অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। মনে থাকবে? এবার এই যে আমি 5টা ভাগে ভাগ করলাম, প্রত্যেকটা ভাগে ডাইরেক্ট ফর্ম এবং ইনডাইরেক্ট ফর্ম, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। এইখানে ডাইরেক্ট স্পিচ যেমন একটা, আমি অ্যাসারেটিভটাই করছি আগে। অ্যাসারেটিভটা করছি যেমন হি said to me I am ill। খুব গুরুত্ব সহকারে দেখবে, মনোযোগ দিয়ে শুনবে বিষয়টা। এটা ডাইরেক্ট স্পিচ। আমি এটাকে ইনডাইরেক্ট স্পিচ করব, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সটা লক্ষ্য রাখো, এখানে দুটো পার্ট আছে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই দুটো জিনিসকে একটু মাথায় রাখলে আর গন্ডগোলটা হবে না। কি মাথায় রাখতে হবে না? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভিতরে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের পরিবর্তন হবে না, শুধুমাত্র কর্তার পরিবর্তন হবে। আবার বলি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভিতরে টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কর্তার পরিবর্তন হবে। হলো? তাহলে আর একটা কি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, পাস্ট টেন্সে থাকলে এইটা কর্তা ও ভার্বের পরিবর্তন হবে, তাহলে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কর্তা পরিবর্তন হবে। আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভিতরে সেন্টেন্সটা কর্তা এবং ভার্ব দুটোই পরিবর্তন হবে, অর্থাৎ কর্তা এবং টেন্স দুটোই পরিবর্তন হবে। এবার পরিবর্তনের কথা যখন গেলাম, তাহলে পরিবর্তনের বিষয়টা একটু আলোচনা করি। কি কি পরিবর্তন হবে, কিভাবে পরিবর্তন হবে, তারপরে ন্যারেশনটা শুরু করা যাবে। যেমন রিপোর্টেড স্পিচের মধ্যে কিছু বাক্য আমরা পাবো, যেমন কাম কথাটা পাবো, তাহলে কাম থাকলে সেটা গো হয়ে যাবে। আমরা নাও কথাটা পাবো, নাও থাকলে দেন হয়ে যাবে। আমরা হেয়ার পাবো, হেয়ার থাকলে দেয়ার হয়ে যাবে। আমরা টুডে কথা পাবো,
টুডে থাকলে দ্যাট ডে হয়ে যাবে, ইয়েস্টারডে পাবো, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, ঠিক আছে। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়ে যাবে। এই শব্দগুলো পরিবর্তন হবে, এগুলো তোমরা নোট ডাউন করে রাখো, কারণ এইগুলো কোনো নিয়ম অনুযায়ী আসবে না, সরি এগুলো নিয়ম অনুযায়ী আসবে। এই চারটাকে তোমাদেরকে ডান দিকে রাখতে হবে দু একদিন ন্যারেশন, যখন তোমরা ন্যারেশন এটা বাড়িতে দেখবে রিভাইজ করবে যখন, তখন এই চারটা ডান দিকে লিখে রাখবে যে কিসের থেকে আমি কিসের পরিবর্তন করছি। তাহলে আবার আমি প্রথমের দিকে যাই। আমরা কি বললাম, ন্যারেশনের 5টা অংশ, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তার মধ্যে অ্যাসারেটিভ, আমরা অ্যাসারেটিভ নিয়ে মূলত আলোচনা করছি। অ্যাসারেটিভ আমি একটা বাক্য এখানে লিখলাম, সেই বাক্যটাকে দুটো অংশে বিভক্ত করলাম, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কর্তার পরিবর্তন হবে। আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর একটা বিষয় একটু মাথায় রাখবে, যদি রিপোর্টেড স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ হয় অর্থাৎ চিরসত্য হয়, সেই ক্ষেত্রে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয় না। যাক আমরা এবার পূর্বের অবস্থায় ফিরে যাই। আমরা এখানে চেঞ্জগুলো লিখলাম, কাম থাকলে গো, নাও থাকলে দেন, হ্যাভ থাকলে দ্যাট, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, এইগুলো পরিবর্তন হয়। চলো যাই অ্যাসাইনমেন্ট এবার কিভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো। তাহলে আমরা প্রথমেই এটা ভার্বের সেড আছে। আমরা টেন্সে কি বলেছিলাম যে V1, V2, V3, তাহলে সেড, V2 আছে মানে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে আছে মানে টেন্সের পরিবর্তন হবে। তাহলে আমি ইনডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করব, হি সেড আছে, তাহলে হি হলো সেড টু, যদি থাকে আমরা সেই জায়গায় টোল্ড লিখব, মনে থাকবে। যদি সেড টু থাকে আমরা টোল্ড লিখব, যদি এটা পাস্ট টেন্স থাকে তবেই পরিবর্তন হবে। এবারে আমি কোটেশনটাকে তুলে দিলাম এই দুটো সেন্টেন্সকে যুক্ত করার জন্য অ্যাসার্টিভের ক্ষেত্রে দ্যাট। তাহলে প্রথমে দেখো রিপোর্টিং ভার্বে কি ছিল, হি সেড টু মি, আমি সেই জায়গায় যেহেতু এটা পাস্ট টেন্স তাই আমার একটা টেন্সের পরিবর্তন হবে, এটা আমি নির্বাচন করে ফেললাম। এবারে সেড টু আছে সেই জায়গায় টোল্ড করলাম, বাকিটুকু বসে গেল। এবারে বলছে যে সে বলল, সে আমাকে বলল আমি অসুস্থ, তাহলে কে অসুস্থ, সে, তাহলে আই থেকে হি হল। এবারে এটা দেখো কোন টেন্সে আছে, যেহেতু অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্স, যখন আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো তখন ওটাকে পাস্টে নিয়ে যেতে হবে। তাহলে পাস্টে নিয়ে যেতে পারে হি এর পরে কি বসবে, ওয়াজ বসবে, হি ওয়াজ ইট। অ্যাম ইজ আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ, অ্যাম ইজ আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ওয়াজ আর পাস্ট টেন্স, তাহলে সেই ক্ষেত্রে এটা টেন্সের পরিবর্তন হলো, কর্তা পরিবর্তন হলো, হি ওয়াজ ইট। আরো কয়েকটা উদাহরণ দেখো, যেমন হি said to me, I am reading a book. তোমরা একটু মনে মনে দেখো তো, আমি শুধু এখানে সেড টু আছে, তাহলে হি হলো এখানে, তাহলে এখানে নিয়ম অনুযায়ী টোল্ড হলো, এখানে মি হলো। কোটেশনটাকে তোলার জন্য বলেছিলাম একটা দ্যাট লাগাবো আমি, তাহলে সে আমাকে বললো আমি এখন বই পড়ছি বা আমি একটি বই পড়ছি, তাহলে কে পড়ছে, সে পড়ছে, তাহলে হি ওয়াজ রিডিং এ বুক। খুব সহজ, কিচ্ছু না। ইংরেজিটা বাইরে থেকে মনে হয় খুব কঠিন, আমার কয়েকটা ভিডিও বা কয়েকটা ক্লাসে তোমরা অ্যাটেন্ড করো, আশা করছি তোমাদেরকে ইংরেজিটা একবারে জলের মতো করে দেবো। এবং কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত ইংরেজি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলো প্রত্যেকটা কোশ্চেন তোমরা খুব জলের মতো উত্তর দিতে পারবে নির্ভুল না। তাহলে এই গেল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা পার্ট, যেটা পাস্ট টেন্স থাকলে পরে এটা টেন্সের পরিবর্তন হবে। তাহলে চলো দেখি পরবর্তী অংশ। পরবর্তী অংশ কি, আমি সেখানে আলোচনা শুরুতেই বলেছিলাম তোমাদেরকে যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে টেন্সের পরিবর্তন হবে না। তাহলে কেমন সেগুলো দেখি, যেমন হি
says, I am eating rice. তাহলে সে বলছে যে আমি ভাত খাইতেছি। তাহলে দেখো এখানে ভাতটা কোন ফর্মে আছে, আবারও তোমাদেরকে বলছি V1 V2 V3। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার প্রেজেন্ট ফর্মের সঙ্গে যেমন বউয়ের সঙ্গে ইএস লাগালে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে হি বা শি থাকলে বলেছিলাম ভার্বের সঙ্গে এস কেন বি যুক্ত হয়, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য ভার্বের সঙ্গে এস লাগানো আছে। তাহলে এটা মূল কথা হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে এটা টেন্সের পরিবর্তন হবে না, শুধুমাত্র কর্তা পরিবর্তন হবে। তাহলে দেখা যাক ইনডাইরেক্ট করার সময় কি আসছে। তাহলে হি সেজ ছিল, সেজই বসে গেল, একটা দ্যাট বসলো। তাহলে সে বলছে যে আমি ভাত খাচ্ছি। তাহলে কে খাচ্ছে? সে খাচ্ছে। তাহলে হি, আগেরটা আমি কি করেছিলাম? হি ওয়াজ করেছিলাম। কেন? যেহেতু এটা পাস্ট টেন্স ছিল। এবার প্রেজেন্ট টেন্স আছে, আমি বলেছি টেন্সের পরিবর্তন হবে না। তাহলে এখানে টেন্সের যদি পরিবর্তন না হয় তাহলে আই এর পরে যদি এম বসে তাহলে হি এর পরে ইজ বসে। তাহলে হি ইজ ইটিং রাইস। ঠিক আছে। আর একটা বাক্য দেখো ফিউচার টেন্স দিয়ে। তাহলে হি উইল সে, I am sleeping now. তাহলে এখানে কি আছে? উইল সে, শ্যাল সে। উইল আর শ্যাল থাকলে আমরা বিগত দিনে টেন্সে আলোচনা করেছিলাম ফিউচার টেন্স। তাহলে নিঃসন্দেহে এটা ফিউচার টেন্সে আছে। তাহলে ফিউচার টেন্সে থাকলে পরে কি হবে? এটা টেন্সের পরিবর্তন হবে না। তাহলে অ্যান্সারটা কি হবে? হি উইল সে, একটা দ্যাট লাগালাম। তাহলে সে বলছে যে আমি এখন ঘুমাচ্ছি। তাহলে কে ঘুমাচ্ছে? সে ঘুমাচ্ছে। তাহলে আয়ের পরে আমি বসে, এর পরে কি বসে? ইজ স্লিপিং। আর এইটুকু লক্ষ্য রাখতে হবে, আমি একটা চার্ট একটু আগে করে দিলাম যে কি থাকলে পরিবর্তন হয়, কোন কোন শব্দগুলো থাকলে। যেমন নাও, তাহলে নাও থাকলে দেন হয়। তাহলে হি উইল সে দ্যাট হি ইজ স্লিপিং দে। বোঝা গেল পরিষ্কার? আমি আবারও একটা আলোচনা করছি প্রথম থেকে, ভালো করে দেখো তোমরা। আমি বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা 5টা ভাগে ভাগ করবো। এই ন্যারেশনকে এক হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সপ্লেনেটরি। তার মধ্যে আমরা প্রথমেই শুরু করেছি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন হি সেজ আই অ্যাম ইটিং রাইস, এই যে একটা বাক্য ডাইরেক্ট ফর্মে আছে, এটাকে আমাকে ইনডাইরেক্ট করতে হবে। তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমাকে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটো অংশকে আমাকে চিহ্নিত করতে হবে মনে মনে। তাহলে দুটো অংশ আমরা চিহ্নিত করলাম। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভিতরে টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু কর্তার পরিবর্তন হবে। আর রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কর্তার পরিবর্তন হবে। সেই মোতাবেক আমি কয়েকটা উদাহরণ দিলাম। উদাহরণ দেখে নিশ্চয় খুব সহজ মনে হচ্ছে। তোমাদেরকে বলেছি যে টেন্স যদি কেউ শিখে যায় 80% ইংরেজি শিখে যাবে। দেখো তাহলে টেন্সের ক্লাসটা আমরা আগের ক্লাসে করেছি, মনোযোগ দিয়ে প্রত্যেকেই করেছি আশা করছি। তাহলে এবার আমরা দেখো যা কিছু ইংরেজি করতে যাবো তার বেশিরভাগটা ক্ষেত্রে টেন্স কিন্তু মাস্ট। টেন্স যদি আমাদের পরিষ্কার না হয়, টেন্স সম্পর্কে যদি ধারণা না হয়, আমরা পরবর্তী ইংরেজি যতগুলো অপশন আছে করতে গেলে পরে প্রত্যেকটা জায়গায় আমরা হোঁচট খাবো। তো সেই জন্য আমরা ক্লাসটা শুরু করেছি টেন্স দিয়ে, এবং টেন্সটাকে সামনে রেখে আমরা পরবর্তী অপশনগুলো যখনই করবো তখনই সেখানে টেন্সের আলোচনাটা চলে আসবে। তাহলে সেটা আরো তোমাদের যে জড়তাগুলো আছে তোমাদের মধ্যে সেগুলো কিছু থাকবে না, একদম পরিষ্কার হয়ে যাবে। সেই জন্য বলছি তোমরা টেন্সটাকে যদি মোটামুটি আয়ত্ত করতে পারো তাহলে তোমরা ইংরেজি অনেকটাই শিখে গেছো। যাকে এবার আমরা 2 নম্বর সেন্টেন্সটা নিয়ে আলোচনা করবো। 2 নম্বর সেন্টেন্স বলতে কি? আমরা 1 নম্বর বলেছি অ্যাসার্টিভ, তাহলে 2 নম্বরটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের নিয়মটা একই থাকবে, মানে পাস্ট টেন্স থাকলে যেরকম প্রেজেন্ট ফিউচার টেন্স যেটা বললেন সেটা। আর মূলত কিছু কিছু আলাদা আলাদা পরিবর্তন থাকবে, সেগুলো আমি একটু আলোচনা করছি। যেমন ইন্টারোগেটিভ ক্ষেত্রে
যেমন হি সেড টু মি am I ই কোটেশন শেষ, নোট অফ ইন্টারভেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই সেন্টেন্স গুলো চিনতে গেলে পরে আমাকে কোনো দিকে তাকাতে হবে না, আমি পুরো সেন্টেন্সটা শেষের দিকে তাকাবো। এই নোট অফ ইন্টারভেশন বা প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন থাকলে আমি 100% নিশ্চিত হয়ে যাব যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম কি? যেমন আমরা অ্যাসাইটিভের ক্ষেত্রে সেড টু যখন ছিল তখন আমরা টোল্ড করছিলাম, এখানে কি হবে? এখানে আস্কড হবে। আর কি হবে? কোটেশন তোলার সময় আমরা দ্যাট লাগাচ্ছিলাম, এখানে ইফ বা হয়ে দাঁড়ায় আমরা যাবো না, হয়ে দাঁড়ায় একটা বড় শব্দ দরকার নেই, আমি অল্প ছোট্ট বানান ইফ। তাহলে দুটো সেন্টেন্স আমি কানেক্ট করার সময় আমি ইফ ব্যবহার করব, বাকি সমস্ত নিয়মে। তাহলে পরে কি করবো? হি আস্কড মি ইফ। এই ক্ষেত্রে যেহেতু এখানে ভাবটা আগে আছে, পরে সাবজেক্ট আছে, দিয়ে প্রশ্নবোধক করা হয়েছে, কিন্তু আমি ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করবো তখন কিন্তু প্রশ্নবোধক রাখা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমাকে সাবজেক্টটা আগে নিয়ে আসতে হবে, ভাবটা পরে চলে যাবে। তাহলে কে বললো? সে বললো আমাকে যে আমি কি অসুস্থ। তাহলে কি অসুস্থ? সে। তাহলে হি, যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে এটাকে পাস্ট টেন্স করতে হবে। তাহলে হি ওয়াজ হি। পরিষ্কার? দেখো আরো একটা উদাহরণ দেখো। হি said to me are you playing cricket? সে বলল আর ইউ প্লেইং ক্রিকেট। তাহলে আমরা ওই নিয়ম অনুযায়ী করব। তাহলে হি আর মি ই, সে আমাকে বলল তুমি কি ক্রিকেট খেলছো। সে আমাকে বলল তুমি কি ক্রিকেট খেলছো, তারপর আমি। তাহলে এই থাকলে এখানে আই হবে। তাহলে আই ওয়াজ প্লেইং ক্রিকেট। বোঝা গেল? এ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা অ্যাসাইড থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি কি নতুন জিনিস পেলাম? ওখানে কারেক্ট করার সময় আমরা দ্যাট বসাছিলাম, এখানে ইফ বসালাম। এখানে সেড টুর পরিবর্তে টোল্ড বসাছিলাম, এখানে আস্কড বসালাম। আর এই বাক্যগুলো সবসময় ভার্ব দিয়ে শুরু হয় আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, এটা দেখে চিনবো যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে তোমরা 4 সেকেন্ড আমি সময় দিচ্ছি, তোমরা এটা নোট ডাউন করে নাও। ঠিক আছে, চলো যাই আমরা পরের অংশে। এবার আমরা আলোচনা করবো 3 নম্বর পার্টটা, ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা আলোচনা করবো। এবার ইম্পারেটিভ সেন্টেন্স, চলো একটা উদাহরণ দিয়ে আগে। Teacher said to me, don't run in the sun. এটা রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ। এই ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাতে সব সময়ের জন্য বাক্যগুলো ইন্ডিকেট করবে আদেশ, উপদেশ, অর্ডার, হ্যাঁ, এই ধরনের বাক্য। কোনো কিছু অর্ডার করা, কোনো কিছু অ্যাডভাইস করা, কোনো কিছু উপদেশ দেওয়া, এই ধরনের বাক্য। তাহলে টিচার আমাকে বললো রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, তাহলে এটা এক ধরনের উপদেশ, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কি করবো? টিচার সেড টু জায়গায় আমি
যেটা ইন্ডিকেট করবে সেন্টেন্সটা সেটা আমি এখানে উল্লেখ করব। এখানে কি উল্লেখ করছে? একটা উপদেশ উল্লেখ করছে। তাহলে অ্যাডভাইস মি। আমরা আগের দুটো বাক্যতে দেখেছি দুটো সেন্টেন্সকে কানেক্ট করার সময় অ্যাসার্টিভের ক্ষেত্রে দ্যাট, ইন্টারোগেটিভের ক্ষেত্রে টু, ইম্পারেটিভের ক্ষেত্রে অ্যাসার্টিভের ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করেছি আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করেছি। এবার ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা ব্যবহার করব টু। এবার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি কোনো নেগেটিভ সেন্টেন্স থাকে, নাসূচক বাক্য থাকে, তাহলে পরে আগে নটটা বসে পরে টুটা বসে। তাহলে এখানে ডোন্ট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না, তার মানে এখানে নট করা আছে। তাহলে প্রথমে আগে আমি নটটা লিখি, নট টু রান ইন দ্য সান। চলো আরেকটা বাক্যে যায়, ফাদার said to me read the book. বাবা আমাকে বললো বইটা পড়ো। তাহলে এখান থেকে আমরা এই সেন্টেন্সটা কি ইন্ডিকেট করছে? অর্ডার করব, তাই না? তাহলে ফাদার ordered me to just তাই বসে দিল read the book। পরিষ্কার হচ্ছে? ভালো লাগছে? খুব ইজি। ইংরেজি নিয়ে এত টেনশন, এত ভয়ের কিচ্ছু নেই, খুব সহজ সরল, এবারে জলের মতো। প্রত্যেকটা ক্লাস যখন তোমরা ফলো করবে, খুব মনোযোগ সহকারে ফলো করবে, দেখবে খুব ইজিলি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে চলো আমরা এবারে যাবো অপটেটিভে। এটা 4 নম্বর পার্ট। অপটেটিভে he said to me may you be happy, he said to me may you be happy। এই অপটেটিভ সেন্টেন্সে আমরা বিশেষ করে দুটো জিনিস আমরা ইন্ডিকেট পাবো এখান থেকে। কি? একটা হচ্ছে ইচ্ছা প্রকাশ করা, কামনা বাসনা প্রকাশ করা, প্রার্থনা করা, ভগবানের কাছে বা গডের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করা, কামনা বাসনা করা, এই ধরনের আমরা পাবো। তাহলে এখানে বলছে হি সেড তুমি মে ইউ বি হ্যাপি, সে আমাকে বললো যে তুমি সুখী হও, তুমি সুখী হও। তাহলে এটা একটা কামনা, একটা ইচ্ছা মনে। এই ক্ষেত্রে আমরা সেড টু জায়গায় দুটো কথা ব্যবহার করবো। একটা হচ্ছে আমরা যদি কামনা অর্থ এরকম ইন্ডিকেট করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা উইশ ব্যবহার করব। আর যদি প্রার্থনা অর্থ ইন্ডিকেট করে, তাহলে আমরা প্রেয়ার ব্যবহার করব। এই দুটো কথা ব্যবহার করবো। তবে এখানে কি বলছে? সে আমাকে বলল অর্থাৎ আমরা এখানে বাসনা, কামনা ইন্ডিকেট করছি। তাহলে সেই ক্ষেত্রে সেট এর জায়গায় উইশ বসবে, তাহলে হি উইশ। এই ক্ষেত্রে কিন্তু মি গুলো বসবে না, কারণ আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, সে তো ঈশ্বরের কাছে প্রার্থনা করে, সে তো আমার কাছে প্রার্থনা করছে না। তাহলে হি উইশ। আর এইখানে দুটো সেন্টেন্সকে ইন্ডিকেট করার জন্য, কানেক্ট করার জন্য দ্যাট বসলো। ঠিক আছে? দ্যাট বসলো। এবার বলছে যে তুমি, তুমি বলতে কি? সে আমাকে বললো তুমি মানে আমি, সরি। ঠিক আছে? তাহলে এটাকে আমাকে সাবজেক্ট করতে হবে, এটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে আই মাইট বি হ্যাপি। তাহলে সেই ইচ্ছা প্রকাশ করলো যে আমি যেন সুখী হই। ঠিক আছে? আর একটা বাক্য দেখো, Father said to me, may God bless you। বাবা আমাকে বলল যে ভগবান তোমার মঙ্গল করুক।
তাহলে এগুলো ভগবানের কাছে কোনো কিছু ইন্ডিকেট করা মানে সেগুলো প্রে করা, প্রার্থনা করা। তাহলে এই ক্ষেত্রে আমাদের সেট টু এর প্রেডটা বসাবো, তাহলে ফাদার প্রেড। এখানে আমি মিটা বসাবো না, আগেরটাই বলেছি, মাঝে আমি দুটো সেন্টেন্সে যুক্ত করার জন্য দ্যাট বসাবো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে গড, তাহলে গড এটাকে পাস্ট টেন্স করবো, গড মাইট ব্লেস মি। বুঝা গেল? খুব ইজি, এত দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই। ইংরেজি নিয়ে তোমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। তোমরা প্রত্যেকটা ক্লাস আমার যদি খুব মনোযোগ সহকারে শোনো। চলো এবার আমরা 5 নম্বর সেন্টেন্সে যাব। পাঁচ নম্বর সেন্টেন্স কি? এক্সক্লেমেটরি, অর্থাৎ 5 নম্বর। এই ক্ষেত্রে বলছে হি সেড টু মি এলাস আই হ্যাভ আন্ডার। তাহলে দেখো এখানে এলাস কথা আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা দুটো কথা বেশিরভাগ পাবো, সেটা হচ্ছে এলাস কথাটা থাকবে আর হুররা কথাটা থাকবে। তাহলে এলাস মানে দুঃখ প্রকাশ করা, হুররা মানে আনন্দ করা। তাহলে এইরকম বাক্যগুলোর ক্ষেত্রে আমরা যখন এলাস থাকবে তখন এক্সক্লেম উইথ সরো, আর যখন হুররা থাকবে তখন এক্সক্লেম উইথ জয়, এই দুটো শব্দ আমরা ব্যবহার করবো। তো চলো যাই দেখি। তাহলে হি এক্সক্লেম উইথ সরো দ্যাট আই হ্যাভ আন্ডার। তাহলে কে বললো? সে বললো। তাহলে আই থেকে হি হয়ে গেল। এবার এখানে হ্যাভ হ্যাজ থাকলে ওটার পরিবর্তন হি কে হ্যাড হবে। তাহলে হি হ্যাড আন্ডার, ঠিক আছে। আর একটা বাক্য চলো। দেখো দ্য বয় সেড হুররা আই হ্যাভ ওন দ্য গেম। তো এখানে হুররা কথাটা আছে, অর্থাৎ আনন্দ প্রকাশ করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো? দ্য বয়েজ হুররা, সরি, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ জয় দ্যাট। আই থাকলে এখানে কি হবে? বালকেরা মানে তারা। তাহলে দে হ্যাভ আছে, হ্যাড হবে, দে হ্যাড ওন দা গেম। তাহলে আমরা আবার একটু আলোচনা করে নিই না। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এলাস হুররা এই কথাটা বেশিরভাগ ক্ষেত্রে পাবে। এলাস মানে দুঃখ প্রকাশ করা, হুররা মানে আনন্দ প্রকাশ করা। তাহলে দুঃখ প্রকাশ করা এখানে থাকলে সেট টু এর জায়গায় আমরা এক্সক্লেম উইথ জয়, আর এখানে হুররার ক্ষেত্রে আমরা এক্সক্লেম উইথ সরো, আর এখানে হুররার ক্ষেত্রে আমরা এক্সক্লেম উইথ জয়, এই দুটো শব্দ ব্যবহার করবো। আর দুটো সেন্টেন্সকে একই নিয়মে আমরা দ্যাট দিয়ে যুক্ত করবো, বাকি নিয়মগুলো একই পরিবর্তনের ক্ষেত্রে। তাহলে এই হলো 5টা ন্যারেশনের সেন্টেন্স। নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তোমাদেরকে আমি আবারও বলছি যে ইংরেজির বেসিক পার্টটা হচ্ছে টেন্স। টেন্সটা যদি তোমার 80% তুমি আয়ত্ত করতে পারো, ইংরেজির 80% তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রত্যেকটা ইংরেজির আমি পরে প্রত্যেকটা পার্ট যখন আমি ইংরেজি করবো তখন দেখো প্রত্যেকটা জায়গাতে টেন্সের বিষয়টা রিলেটেড, টেন্সের বিষয়টা চলে আসবে। এবং টেন্সটা তোমরা প্রথম থেকে দেখেছো, এবং প্রত্যেকটা পার্ট আমরা করতে করতে টেন্স সেখান থেকে একটু আলোচনা করবো। তাহলে যেটুকু তোমাদের মধ্যে জড়তা আছে সেগুলো থাকবে না। তো আশা করি আজকের ন্যারেশন ক্লাস তোমাদের খুব ভালো লেগেছে, এবং খুব ইজিলি আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম, খুব সংক্ষেপে করলাম, এবং প্রত্যেকে যাতে শিখতে পারো, এবং অবশ্যই আশা করি শিখতে পারবে। তো যদি তোমাদের এই ক্লাস কেমন লাগলো ন্যারেশন, হ্যাঁ,
সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন।